হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো হাইব্রিডাইজেশন অ্যান্ড শেপ অফ মলিকিউল নিয়ে অনেকের কিছু ডাউট ছিল। আমি সেই ডাউট কোয়ারিজ অনুযায়ী একটি ক্লাস তোমাদের সামনে রাখলাম, যেখানে আমরা শিখব কিভাবে কোনো মলিকিউল বা কিভাবে অণুগুলির সংকরায়ন বা হাইব্রিডাইজেশন এবং অণুগুলির গঠন আকৃতি বা শেপ নির্ণয় করতে হয়। সেই সমস্ত বিষয়গুলি আমরা এখানে 3D মলিকিউলার স্ট্রাকচারের মাধ্যমে শিখব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে অ্যাকচুয়াল মলিকিউল বা অণুগুলো গঠন বা কিভাবে তারা অণুগুলো 3 ডাইমেনশনালি এক্সিস্ট করে প্রকৃতিতে, সেগুলো সব জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট আমি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন রিলেটেড একটা কনসেপ্ট দিয়েছি, যে হাইব্রিডাইজেশন বলতে কি বোঝায় সেই বিষয়টা এখানে লেখা হয়েছে। দেখো অলরেডি হাইলাইট করা রয়েছে যে বাইরে থেকে শক্তি শোষণের মাধ্যমে ভূমিস্তরে অবস্থিত পরমাণুর যোজ্যতা কক্ষে যুগ্ম ইলেকট্রন অযুগ্ম হয়ে পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে স্থানান্তরিত হতে পারে। এই বিষয়টাকে বলা হবে কি হাইব্রিডাইজেশন। যে নতুন কক্ষক সংকর কক্ষক যে নতুন কক্ষক তৈরি হয় তাদের হাইব্রিডাইজড অরবিটাল বা সংকর কক্ষক বলে, আর এই প্রসেসটাকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। আমি আর এটা নিয়ে ডিটেলসে বলছি না, কারণ এটা তোমরা লেখা দেখতেই পাচ্ছ। আমি একদম কনসেপ্টে ঢুকবো, যেখানে আমরা সহজে কিভাবে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে পারি এবং কিভাবে অণুগুলির গঠন হয় সেগুলো জানবো। এখানে দেখো হাইব্রিডাইজেশন যদি মান হয় 2, 3, 4, 5, 6, 7, মানে এই সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের মান অনুযায়ী যে কি ধরনের হাইব্রিডাইজেশন হতে পারে আর অণুর গঠন কিভাবে হতে পারে, সেটা একটা ডেটা দেওয়া আছে, তোমরা এটা কপি করে নিতে পারো। ঠিক আছে, এইবার আসছি কিভাবে এই যে সংকরায়ন মানগুলো লিখে দিয়েছি 2, 3, 4, 5, কিভাবে এই সংকরায়ন মানগুলি আমরা নির্ণয় করতে পারি সেটা দেখবো। এবার কিভাবে দেখো লেখা আছে H ইকুয়াল টু হাইব্রিডাইজেশন H ইকুয়াল টু কি হবে হাফ ইন্টু, আমি এই ভাষাগুলো আর লিখছি না, এর পরিবর্তে আমি শুধুমাত্র সংকেতগুলো ব্যবহার করছি, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তো তোমরা এটা পড়তেই পারছো যে কোনটা কি। এবার আমি এখানে 3টে মলিকিউল দেওয়া আছে, এই মলিকিউলগুলো কি হাইব্রিডাইজেশন হবে সেটা নির্ণয় করে দেখাবো, তার সাথে সাথে তোমাদের বোঝাতেও থাকবো। প্রথমে H2O নির্ণয় করব। তো H2O কি হবে, হাইব্রিডাইজেশন H ইকুয়াল টু ফর্মুলা হাফ কি রয়েছে ভি। এখানে আমাদের বুঝতে হবে ভিটা কি, ভি হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। তো এখানে কেন্দ্রীয় পরমাণু কে হবে, এটা তোমাদের একটা কনফিউশন থাকে। তো হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, তাহলে অবশ্যই এখানে অক্সিজেন হবে কেন্দ্রীয় পরমাণু, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা, মানে অক্সিজেন পরমাণুর যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে সেটা আমাদের জানতে হবে। কি করে জানবো, এর জন্য পর্যায় সারণী একটু মনে করব। অক্সিজেন আমরা জানি 16 নম্বর পর্যায়ে রয়েছে, আর 16 নম্বর পর্যায়ে মানে সেখান থেকে 10 বিয়োগ করে যোজ্যতা কক্ষের ইলেকট্রন পেয়ে গেলাম 6। এটা কি গ্রুপ, আর সেখান থেকে আমরা 10 মাইনাস করি, কেন ডি ব্লক এলিমেন্ট 10টা আছে সেই জন্য। তাহলে যোজ্যতা কক্ষে কতগুলো আছে 6, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণু প্রায়শই তোমরা ভুল করে থাকো, একযোজী পরমাণু কারা কারা হবে। একযোজী পরমাণু হবে হাইড্রোজেন এবং তার সঙ্গে হ্যালোজেন, হাইড্রোজেন এবং হ্যালোজেন। কারা কারা হয় হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই 4টে এবং হাইড্রোজেন, এই 5টা মৌল একযোজী পরমাণু হিসেবে বিবেচিত হয়। একযোজী মানে এদের যোজ্যতা 1। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে একযোজী পরমাণুর সংখ্যা রয়েছে 2টি, লিখলাম 2। তারপর ক্যাটায়নের উপর চার্জের পরিমাণ, দেখো এটা ক্যাটায়নই নয়, এটা নিষ্ক্রিয় একটা মৌল। দেখো এটা নিস্তড়িত একটা মৌল, নিষ্ক্রিয় নয়, নিস্তড়িত একটা মৌল। দেখো এখানে NH4, এখানে প্লাস আছে, ICl2 মাইনাস, এখানে মাইনাস আছে, তাহলে এটা কি নিস্তড়িত। তাহলে এখানে কোনো চার্জ নেই, প্লাস মাইনাস এগুলো সব 0 হয়ে গেল। তাহলে সংকরায়ন কত পাবো, হাফ ইন্টু 8 মানে 4। ক্লিয়ার?
এবার আসি NH4। NH4 এর কি হবে, H ইকুয়াল টু হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কি হবে, বুঝতেই পারছো, 4টে হাইড্রোজেন একটা নাইট্রোজেন, তাহলে অবশ্যই নাইট্রোজেনকে 4টে হাইড্রোজেন ঘিরে রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি নাইট্রোজেন হলো কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে কতগুলি ইলেকট্রন রয়েছে? 16 নম্বরে আছে অক্সিজেন, নাইট্রোজেন রয়েছে 15 নম্বরে, গ্রুপ 15। তাহলে সেখান থেকে 10 মাইনাস করবো, পাবো কত, 5। তাহলে কত হবে, 5 প্লাস এক যদি পরমাণু বলেছি হাইড্রোজেন, হবে হাইড্রোজেন, তাহলে 4টে 4 প্লাস রয়েছে -1 প্লাস এখানে কোনো অ্যানায়নের চার্জ নেই, তার মানে 0। অর্থাৎ আমরা কি বলতে পারি, হাফ ইন্টু 5 4 9 -1 8, তাহলে হাইব্রিডাইজেশন হবে কত, 4। এবার আসি নেক্সট এক্সাম্পল, ICl2 মাইনাস। ICl2 মাইনাস কি হবে দেখো, হাফ অফ, নিশ্চয়ই বুঝতে পেরেছো, যোজ্যতা কক্ষে সরি কেন্দ্রীয় পরমাণু কি হবে, কেন্দ্রীয় পরমাণু হবে আয়োডিন। আয়োডিন কত নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ, এখান থেকে 10 মাইনাস করব মানে 7। তাহলে 7 যুক্ত একযোজি পরমাণু। এখানে একটা কনফিউশন থাকে কি, দেখো এখানে আয়োডিন এবং ক্লোরিন দুটো হ্যালোজেন পরমাণু রয়েছে, তাহলে আমরা মোট ক্লোরিন দুটো আর আয়োডিন একটা, 3টে একযোজি পরমাণু হিসেবে গ্রহণ করতে পারি। যদি কেউ গ্রহণ করে থাকো তাহলে সেটা ভুল হবে, কারণ যে কোনো মৌল একবারই মাত্র আমরা কনসিডার করতে পারি। যদি সেই মৌলটি কেন্দ্রীয় পরমাণু হিসেবে বিবেচিত হয় তাহলে সেটির আর আমরা কোনো রকম কোনো ব্যবহার করব না। ওকে, তাহলে এখানে আয়োডিন যেহেতু কেন্দ্রীয় পরমাণু হিসেবে প্রথমেই আমরা নির্ধারণ করে নিয়েছি, তাই শুধুমাত্র ক্লোরিনকেই এখানে একযোজি পরমাণু হিসেবে কাউন্ট করব। কতগুলো রয়েছে, দুটো। ক্যাটায়ন নিশ্চয়ই নেই, বুঝতেই পারছো, তাহলে 0 প্লাস দেখো দেখো অ্যানায়নের উপর চার্জের পরিমাণ, তাহলে অ্যানায়ন কত আছে, মাইনাস মানে কি -1, তাহলে এখানে আমরা প্লাস করব 1, কত হবে, হাফ ইন্টু 9 প্লাস 1 10 মানে 5, সংকরায়ন অবস্থা হবে 5। ক্লিয়ার হয়েছে কিভাবে সংকরায়ন অবস্থা নির্ণয় করা হয়? ভালো করে মনে রাখতে হবে একযোজি পরমাণু কারা এবং কেন্দ্রীয় পরমাণুকে, এবং তার সঙ্গে যখন একযোজি পরমাণু কাউন্ট করব সেটা আমাদের মাথায় রাখতে হবে, যেন কেন্দ্রীয় পরমাণু যেটি আমরা গণনা করব বা যেটি আমরা কেন্দ্রীয় পরমাণু হিসেবে নির্ধারণ করব সেটি আর দ্বিতীয়বার বিবেচিত হবে না। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা শিখে নিলাম কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা কিভাবে নির্ণয় করতে হয়। এবার আসি নেক্সট, সংকর কক্ষকে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা নির্ণয়। এটিও একটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন কোনো পরমাণুর যখন কোনো যৌগের অণুর গঠন নির্ধারণ করব সেখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কিসের জন্য ভূমিকা থাকে? কারণ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলি বন্ধন জোড়কে বিকৃতি ঘটাতে সাহায্য করে। কেন বিকৃতি ঘটাবে? তার কারণ আমরা এটা VSEPR তত্ত্বে পড়েছি যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধন জোড়ের তুলনায় তুলনামূলকভাবে অনেকটা বেশি আয়তন দখল করে থাকে, তাই ওর ক্ষেত্রে ইলেকট্রনের বিকর্ষণ বেশি হয় এবং সেই বিকর্ষণ বন্ধন জোড়ের ইলেকট্রনের বিকৃতি ঘটাতে সাহায্য করে এবং সমগ্র অণুর গঠনে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমাদের শিখতে হবে। এখানে ফর্মুলা লেখা আছে H হাইব্রিডাইজেশন সংখ্যা, একটু আগে যেটা আমরা নির্ণয় করলাম। দ্বিযোজি পরমাণুর সংখ্যা, দ্বিযোজি পরমাণু কারা হবে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। সাধারণত অক্সিজেন আর সালফার এই দুটো করলেই তোমাদের এর মধ্যে পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, আর একযোজি পরমাণু আমি তো বলেই দিয়েছি, হাইড্রোজেন, তার সাথে হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ঠিক আছে, এটা আমি বললাম, এগুলো এক্সট্রা, অবশ্যই এই দুটো আর এই 5টা একযোজি এবং দ্বিযোজি পরমাণু মনে রাখতে হবে। তাহলে সংকরায়ন জানি, এইবার আমরা কিভাবে লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তার সংখ্যা হিসেব করব। দেখো উদাহরণ হিসেবে আমরা কি নিতে পারি, ঠিক আগেই যেটা নির্ণয় করলাম H2O। H2O এর ক্ষেত্রে দেখো তাহলে লোন পেয়ার কি হবে, হাইব্রিডাইজেশন সংখ্যা কত, 4 মাইনাস একযোজি পরমাণু H2 মানে দুটো রয়েছে এবং দ্বিযোজি পরমাণু, আবারও আমি বলছি
দ্বিযোজী পরমাণু, আবারও বলছি, অক্সিজেন যেহেতু একবার কেন্দ্রীয় পরমাণু হিসেবে গণনা করা হয়েছে, তাই আমরা অক্সিজেনের পরিবর্তে হাইড্রোজেনকেই, সরি, যেটি একবার কেন্দ্রীয় পরমাণু হিসেবে বিবেচিত হয় সেটিকে আর আমরা দ্বিতীয়বার গণনা করব না। তাহলে হাইড্রোজেন একযোজী পরমাণু, আর এখানে অক্সিজেন দ্বিযোজী পরমাণু হলেও যেহেতু এটি কেন্দ্রীয় পরমাণু হিসেবে বিবেচিত হয়েছে, তাই এটিকে আর আমরা দ্বিযোজী পরমাণু হিসেবে গণনা করব না। তাহলে দ্বিযোজী পরমাণুর সংখ্যা এখানে 0, তাহলে 4 - 2 করলে কত হবে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 2টি। ক্লিয়ার? তারপরে আমরা দেখব কি আছে, NH4+, এর সংকরায়ন কত ছিল? NH4+, 4, মাইনাস হাইড্রোজেন কতগুলো? 4, আর দ্বিযোজী পরমাণু নেই, 0, তাহলে 0, কোনো লোন পেয়ার নেই। IiCl2-, এখানে কি ছিল? কেন্দ্রীয় পরমাণু 5, মাইনাস ক্লোরিন ছিল কতগুলো? 2টো, আর দ্বিযোজী পরমাণু নেই, 0, তাহলে হবে 3, লোন পেয়ারের সংখ্যা হবে 3। ক্লিয়ার? আমরা কিভাবে হাইব্রিডাইজেশন এবং লোন পেয়ার নির্ণয় করতে হয় জানলাম। এবার আমরা আসি নেক্সট, অণুর গঠন। তো কিছু এক্সাম্পল তোমাদের জন্য রেখেছি, একদম শুধুমাত্র এই এক্সাম্পলগুলোই এক্সামে করে যাবে, এর মধ্যে থেকেই তোমরা আশা করি পেয়ে যাবে। PF3, ফার্স্ট হাইব্রিডাইজেশন নির্ণয় করব। H সমান কি হবে? হাফ ইন্টু যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে। বোরন আমরা জানি 13 নম্বর শ্রেণীতে রয়েছে, সেখান থেকে 10 মাইনাস করব, মানে যোজ্যতা কক্ষে 3টি ইলেকট্রন। তার সঙ্গে একযোজী পরমাণু রয়েছে ফ্লুরিন 3টে। এখানে দেখো কোনো রকমভাবে প্লাস বা মাইনাস কোনো চার্জ নেই, তাই আমরা এখানে সব 0 করে দেব। ওকে, তাহলে এখানে হাইব্রিডেশন কত পাবো? হাফ ইন্টু 6 মিন 3। ঠিক আছে, তাহলে আমরা জানলাম হাইব্রিডাইজেশন। এবার আসি লোন পেয়ার। লোন পেয়ার ইকুয়াল টু H - X - D। তাহলে এখানে কতগুলো আছে? হাইব্রিডাইজেশন কত? 3, মাইনাস একযোজী পরমাণু 3, দ্বিযোজী পরমাণু নেই, 0, তাহলে লোন পেয়ার 0। তাহলে এর গঠন কেমন হবে? আমরা ঠিক আগেই জেনেছি, যদি 3 হয় সমতলিক ত্রিভুজাকার, 3 হলে সমতলিক ত্রিভুজাকার। সমতলিক ত্রিভুজাকার মানে এইভাবে বোরন, এইভাবে। ক্লিয়ার হয়েছে আশা করি? এখানে ফ্লুরিন, এখানে। ওকে, তো এর অ্যাকচুয়াল স্ট্রাকচার কেমন হয় আমি দেখব। এইভাবে হচ্ছে এর অ্যাকচুয়াল স্ট্রাকচার, এরা একই প্লেনে থাকে। ঠিক আছে, আর তারপর এর সঙ্গে আরও কিছু উদাহরণ তোমরা অবশ্যই করে নেবে। NO3- আর CO3-2-, এই দুটো একই রকমভাবে হাইব্রিডাইজেশন এবং লোন পেয়ার নির্ণয় করে তার গঠন লিখতে পারবে। ক্লিয়ার হয়েছে? এবার আসি আমরা নেক্সট স্লাইডে। SF4 কি হবে? SF4 হাইব্রিডাইজেশন আগে নির্ণয় করব। H ইকুয়াল টু হাফ ইন্টু সংকরায়ন কত হবে? সরি, কেন্দ্রীয় পরমাণুকে সালফার। তাহলে সালফারের যোজ্যতা কক্ষে কটি থাকে? সালফার 16 নম্বর শ্রেণীতে থাকে, তাহলে সেখান থেকে 10 মাইনাস করব, 6 পেয়ে যাব। তাহলে 6 কেন্দ্রীয় পরমাণু, যোজ্যতা কক্ষের ইলেকট্রন 6টি, একযোজী পরমাণু রয়েছে ফ্লুরিন 4টে, -0 +0, কোনো রকম চার্জ নেই, তাহলে পাবো হাফ ইন্টু 6 4 10 মানে 5। ক্লিয়ার হয়েছে? 5 হলে কি হয়? 5 হলে তোমরা দেখতে পাবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, এইভাবে দেখতে হয়, এস এইভাবে হয়েছে। এবার আসি লোন পেয়ার। L ইকুয়াল টু কি হবে? সংকরায়ন মাইনাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস দ্বিযোজী পরমাণু এখানে নেই। এখানে দেখো সালফার দ্বিযোজী হলেও কেন্দ্রীয় পরমাণু হিসেবে একবার বিবেচিত হয়েছে, তাই আমরা এটিকে আর দ্বিতীয়বারের জন্য কাউন্ট করব না। ক্লিয়ার হয়েছে? তাহলে লোন পেয়ার কত হবে? 1 হবে। এবার দেখো গঠন কেমন হবে, তাহলে এইভাবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এবার দেখো 4টে ফ্লুরিন রয়েছে, F F F এইভাবে লিখতে পারি, আর লোন পেয়ার রয়েছে একটি, সেটা আমরা এইভাবে লিখতে পারি। এখানে বলে রাখি, এই যে গঠন আমি আঁকলাম তার আগে এই গঠনের একটু পরিচিতি দিয়ে দিই। এই যে বন্ডগুলো আঁকলাম এইগুলোকে বলা হয় কি বন্ড?
ইকুইল্যাটারাল বা অনুভূমিক এই যে বন্ড রয়েছে এর নাম কি হবে? উলম্ব বা অ্যাক্সিয়াল বা অক্ষীয় বলতে পারি, অ্যাক্সিয়াল বা অক্ষীয়। এবার কথা হচ্ছে এই যে ফ্লুরিন এবং লোন পেয়ার অফ ইলেকট্রন কিভাবে আমরা এদের এই অ্যাক্সিয়াল এবং ইকুইল্যাটারাল বন্ড বরাবর বসাবো। তো যদি আমরা একটা লোন পেয়ার বসাই এই পজিশনে, যেরকম আমাদের পজিশন নির্ধারিত হয়েছে, তাহলে কি ঘটবে, এবং যদি আমরা ইকুইল্যাটারাল পজিশনে বসাই তাহলে কি ঘটবে। এখানে আমাদের আগে জানতে হবে এই যে ইকুইল্যাটারাল বন্ডগুলো আঁকা হয়েছে এদের ক্ষেত্রে বন্ধন কোণের মান কত। এদের ক্ষেত্রে বন্ধন কোণের মান 120 ডিগ্রি। আর উলম্ব যে কোণগুলো রয়েছে, সরি কোণ বলা ভুল, মানে অ্যাক্সিয়াল বন্ডের সঙ্গে অনুভূমিক বা ইকুইল্যাটারাল যে বন্ডগুলো রয়েছে তাদের মধ্যেকার কোণ কত? 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ অনুভূমিক বন্ধন এবং অক্ষীয় বন্ধনের মধ্যে বন্ধন কোণ হয় 90 ডিগ্রি, এবং দুটি অনুভূমিক বা ইকুইল্যাটারাল বন্ধনের মধ্যে বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে আশা করি। তো এইবার দেখো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ফ্লুরিন এবং লোন পেয়ার কোথায় বসানো হবে। যদি আমি লোন পেয়ার এখানে বসিয়ে দিই এরম ভাবে, এখানে যদি লোন পেয়ার বসিয়ে দিই এরম ভাবে, তাহলে কি দেখব? লোন পেয়ার ফ্লুরিনের সঙ্গে কিভাবে রয়েছে? 120 ডিগ্রি বন্ধন কোণে রয়েছে। দেখো এখানে এই একটা এদের মধ্যে 120 ডিগ্রি বন্ধন কোণে রয়েছে, এবং যে অক্ষীয় বন্ধন রয়েছে তাদের সঙ্গে 90 ডিগ্রি বন্ধন কোণে রয়েছে। কিন্তু যদি আমি ফ্লুরিন উলম্ব ভাবে অর্থাৎ অক্ষীয়ভাবে উপস্থাপন করি এইভাবে, তাহলে এই লোন পেয়ার এই যে তিনটে ফ্লুরিন রয়েছে, তিনটে ফ্লুরিনের সঙ্গে 90 ডিগ্রি কোণে বর্তমান থাকবে। মানে এক্ষেত্রে আমরা দেখব তিনটে 90 ডিগ্রি রিপালশন বা বিকর্ষণ, এক্ষেত্রে দুটি 90 ডিগ্রি রিপালশন, এই একটি এবং এই একটি। তাই আমরা এমনভাবে লোন পেয়ারটিকে বসাবো যেখানে বিকর্ষণ সর্বনিম্ন হয়। যদি দেখি এই অবস্থায় যদি আমরা রাখি, অর্থাৎ অনুভূমিকভাবে যদি আমরা লোন পেয়ারগুলো বসিয়ে দিই, তাহলে দেখব তাদের মধ্যে বন্ধন কোণের মান সর্বাধিক হচ্ছে এবং বিকর্ষণ বলও হ্রাস পাচ্ছে। তাই আমরা বলতে পারি লোন পেয়ারগুলো অনুভূমিক না হয়ে বা অনুভূমিকভাবে বসাবো, অক্ষীয় বা উলম্বভাবে না বসে অনুভূমিকভাবে বসাবো। তো এর অ্যাকচুয়াল স্ট্রাকচার কি হবে? ঠিক এই রকম। কিরম দেখতে এটা? SF4 এখানে লোন পেয়ার আছে, দেখো ঠিক সিস, মানে অ্যাকচুয়াল এইভাবে যদি এখানে লোন পেয়ার বসে যায় আর এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, একটু ইরেজারটা নেব, ওকে। এখানে একটা এফ, এখানে একটা এফ, এখানে একটা এফ, এখানে একটা এফ। ঠিক আছে, তাহলে কেমন দেখতে হবে? ঠিক সিস, মানে এই রকম হবে। এটাকে আমরা কি বলি? সিস। সিস ঠিক পার্কে আমরা দেখতে পাই এটা সিস গঠন। কেমন? তাহলে অ্যাকচুয়াল এটা আমরা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় থাকলেও প্রকৃত গঠন কি? সিস। এবার আসি এই রকম আর কি কি উদাহরণ রয়েছে। CeCl4, এটাও ইম্পর্টেন্ট। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন। XeOF2, এখান থেকে আমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করব। হাইব্রিডাইজেশন কি হবে? হাফ ইন্টু নিষ্ক্রিয় মৌল, তার মানে যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু 2টি, কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন নেই, তাই 0 আর 0 থাকবে, অর্থাৎ H এর মান হবে 5। আর লোন পেয়ার কত হবে? লোন পেয়ার হবে 5 - 2 - 1
মানে 2। ওকে, 5 হলে শঙ্করায়ন অবস্থা কেমন হয় আমরা এখনই দেখলাম, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এইখানে এইভাবে দুটো এইভাবে ডবল বন্ড হয়ে অক্সিজেন, আর এখানে একটা ফ্লুরিন, এখানে কতগুলো লোন পেয়ার, দুটো লোন পেয়ার। তাহলে দুটো লোন পেয়ার কিরম থাকবে, এই রকম, এখানে এখানে আর এখানে। কেন, এখানে একটু আগেই বললাম তাদের মধ্যে বন্ধন কোণ বেশি হবে, বিকর্ষণ কম হবে। ঠিক আছে, তাহলে এইভাবে দেখতে হবে HCOF2। ক্লিয়ার? অ্যাকচুয়াল স্ট্রাকচার দেখে নেব। এইভাবে এর গঠন দেখো, ঠিক দেখতে কেমন, টি এর মতো, টি আমরা বলতে পারি টি শেপ। ঠিক আছে, আর কি এক্সাম্পল রয়েছে, ClF3, BrF3। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের করতে হবে। নেক্সট কোয়েশ্চেন আসি, HCF2। HCF2 কি হবে, H ইকুয়াল টু হাফ ইন্টু দেখতে পাবো 8 + 2, মানে এখানেও আমরা H ইকুয়াল টু 5, L ইকুয়াল টু কি পাবো 5 - 2 - 0, মানে লোন পেয়ার পাবো এখানে 3টি। তাহলে লোন পেয়ার 3টি পেলে কিভাবে হবে, এরকম লোন পেয়ার 3টি, XE থাকবে এখানে, এখানে একটা F, এখানে একটা F। কারণও আবার বলছি, এখানে বিকর্ষণ মিনিমাম হবে যদি লোন পেয়ারগুলো আমি অনুভূমিক পজিশনে বসিয়ে দিই। এর গঠন কেমন দেখতে হবে দেখো, ঠিক সরল রৈখিক, লিনিয়ার। তাহলে অ্যাকচুয়াল স্ট্রাকচার কেমন দেখব, এরকম দেখতে হয়, লিনিয়ার বা সরল রৈখিক। ক্লিয়ার? সরল রৈখিক। আর কি কি উদাহরণ, ICl2-, I3-, খুব ইম্পর্টেন্ট এগুলো। ওকে, এবার আসি HCOF4। এখানে কি হবে, HCOF4, তাহলে H নির্ণয় করব হাফ ইন্টু 8 + 4 - 0 + 0, কত হবে, হাফ ইন্টু 12 মিন 6। 6 হলে কেমন দেখতে হয়, ঠিক এই রকম অষ্টতলকীয়, এইভাবে দেখতে হয়। ঠিক আছে, তাহলে এখানে XC রইল। এবার আসি লোন পেয়ারের সংখ্যা, L ইকুয়াল টু কি হবে, L ইকুয়াল টু কি হবে 6 - 4 - 1, তাহলে কত হবে 1। আর ও রয়েছে, F রয়েছে, দেখো অক্সিজেন আমরা এইভাবে দিয়ে দিলাম। আর লোন পেয়ার এখানে দেখো, ফ্লুরিন আমরা 4টে কিভাবে বসাতে পারি, এখানে নিচে এইভাবে যদি 4টে বসিয়ে দিই, দেখো তাহলে সবাই সমতুল্য পজিশনে থাকতে পারবে। আর লোন পেয়ার আমি এখানে নিচে রাখলাম। ঠিক আছে, কারণ যদি আমি একটু অন্যরকম আঁকতাম, এখানে বিকর্ষণ বল অনেক বেশি চলে আসতো। তাহলে কি হবে, অ্যাকচুয়াল স্ট্রাকচার দেখলাম কেমন, দেখতে পেয়েছো লোন পেয়ার এখানে আছে এইভাবে। এটা তাহলে কি হবে, বর্গ বর্গ পিরামিডীয়, পিরামিডের মতোই দেখতে রয়েছে, বর্গ পিরামিড। দেখো যদি সবগুলো এইভাবে জয়েন করে দেওয়া হয়, এইভাবে সবগুলো যদি জয়েন করে দেওয়া হয়, তাহলে পিরামিডের মতোই দেখতে হবে। ক্লিয়ার? তাহলে HCF4 এর সাথে আর কি এক্সাম্পল করতে হবে না, কিছু এক্সাম্পল নেই, শুধু HCF4টাই করলে হবে। HCF4, H ইকুয়াল টু হাফ ইন্টু 8 + 4 - 0 + 0, তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম হাফ ইন্টু 12 মানে 6। তাহলে L ইকুয়াল টু কি হবে 6 - 4 = 2। তাহলে কি হবে, হাইব্রিডাইজেশন XE এইভাবে, ঠিক আছে। তাহলে এর গঠন কেমন হবে, এর গঠন কেমন হবে, দুটো লোন পেয়ার, আমরা এই দুটো লোন পেয়ারকে কেমন বসাতে পারি, লোন পেয়ার দুটোকে পরস্পরের সঙ্গে যদি একদম বিপরীত অবস্থানে রেখে দিই, তাহলে দেখব এরা পরস্পর থেকে 180 ডিগ্রি কোণে অবস্থান করছে, মানে দুটো লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ বল সর্বাধিক হবে। আর এখানে এটা F, এখানে F, এখানে F, এইভাবে যদি F আমরা বসিয়ে দিই, তাহলে প্রত্যেকটি F সমতুল্য অবস্থানে অবস্থান করবে। তাহলে অ্যাকচুয়াল স্ট্রাকচার কেমন হবে, দেখতেই পেয়েছো, সমতলীয় বর্গাকার, এই যে দুটো পেছনে, এই দুটো সামনে।
আর লোন পেয়ারগুলো এইভাবে রয়েছে। তাহলে কেমন হবে দেখতে? বর্গাকার, বর্গাকার বা বর্গ সমতলীয়, বর্গ বর্গাকার সমতলীয়। ক্লিয়ার হয়েছে? নেক্সট এর সাথে আর কি এক্সাম্পল করতে হবে? ICl4 মাইনাস। ঠিক আছে, এবার বেশ, এই যে ছিল এক্সাম্পল, যে অণুর গঠনগুলো আমি এঁকে দেখিয়েছি, তোমরা শুধুমাত্র এই অণুর গঠনগুলোই করবে, এর মধ্যে থেকেই কোয়েশ্চেন পেয়ে যাবে। এবার যদি বলো কোয়েশ্চেন কি করে পাবো, কোয়েশ্চেনের জন্য তোমরা অবশ্যই আমাদের যে প্রিভিয়াস কেমিক্যাল বন্ডিং থেকে যে ভিডিও আপলোড করা হয়েছে সেখানে দেখবে আমি প্রচুর কোয়েশ্চেন দিয়েছি হাইব্রিডাইজেশন শেপ রিলেটেড। বা তোমরা পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল কেমিস্ট্রি মেট বাই অমিতোষ দাস, এই চ্যানেলটিও জয়েন করতে পারো। এখানেও কোয়েশ্চেন দেওয়া হয় এবং তার সাথে সমস্ত ভিডিওর পিডিএফ এখান থেকে কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ, দেখা হবে পরের ক্লাসে।